প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশে জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা ও প্রাণী আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। দর্শক মণ্ডলী, উত্তর আফ্রিকার দেশ মিশরে রয়েছে ইসলাম ধর্মের অসংখ্য নিদর্শন। হাজার বছর ধরে এই নিদর্শনগুলো সংরক্ষণ করা হচ্ছে। লোহিত সাগরের পাড়ে অবস্থিত শার্ম আল শেখ শহরে সংরক্ষিত হচ্ছে মিশরের বিভিন্ন ধর্মীয় স্থাপনা ও প্রকৃতি। চলুন দেখে আসি মিশরের শার্ম আল শেখ শহর নিয়ে কিছু তথ্য ও চিত্র। শার্ম আল শেখে বেশ কিছু মসজিদ রয়েছে। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় মসজিদটি হল আল মুস্তফা মসজিদ। আল মুস্তফা মসজিদটি দেখলে মনে হয় যেন একটি দুর্গ, এবং এর যে লম্বা লম্বা গম্বুজ, এটা দেখার মতো কিন্তু, এবং বিশাল আকৃতির এই গম্বুজগুলো। এর পাশেই বেশ কিছু খেজুর গাছ রয়েছে, অনেক লম্বা লম্বা সারি খেজুর গাছের। অন্যরকম একটি মসজিদ। সাধারণত আমরা যে ধরনের মসজিদ দেখি সেরকম না, এটা একটু অন্যভাবে তৈরি করা, এবং এই ব্যাপারটি কিন্তু সচরাচর দেখা যায় না মসজিদের এই ধরনের আকৃতি। এখান থেকে এখন যাব আল সাবা মসজিদে, যেটা পুরনো ইজিপ্ট বা ওল্ড সিটি, সেখানে। আল সাহাবা মসজিদ শার্ম আল শেখের আরেকটি বিখ্যাত মসজিদ। আল সাহাবা মসজিদের সৌন্দর্য সত্যি অপূর্ব। ভেতরে এত সুন্দর কারুকাজ, মানে দেখে আমি সত্যি অভিভূত। এত সুন্দরভাবে এখনও এটা মেনটেন করা হচ্ছে এই ওল্ড সিটিতে, যেটাকে বলে ওল্ড ইজিপ্ট। সেখানে এই মসজিদটা অবস্থিত, এবং এর কাছেই কিন্তু সমুদ্র, এবং এখানে বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে, সি ফুড রেস্টুরেন্ট এবং অন্যান্য রেস্টুরেন্ট। সব কিছু মিলিয়ে এটা একটা হ্যাপেনিং প্লেস। অনেক ট্যুরিস্ট আসেন এখানে। এখান থেকে এখন আমি যাব রাস মোহাম্মদ ন্যাশনাল পার্কে। রাস মোহাম্মদ ন্যাশনাল পার্ক মিশরের প্রথম ন্যাশনাল পার্ক। এই পার্কের আয়তন 480 বর্গ কিলোমিটার। এর মধ্যে 135 বর্গ কিলোমিটার মরুভূমি এবং 345 বর্গ কিলোমিটার লোহিত সাগরের অংশ, এবং ঠিক মরুভূমির পাশেই সমুদ্র দেখা যাচ্ছে। লোহিত সাগরের এই অংশে থাকা কোরাল রিফের পাশাপাশি দুটি দ্বীপও এই ন্যাশনাল পার্কের অংশ, টিরান এবং সানাফির। আমরা রাস মোহাম্মদ ন্যাশনাল পার্কে ঢুকে দেখতে পাচ্ছি এখানে পাথরকে বিশেষভাবে দাঁড় করিয়ে একটি গেট তৈরি করা হয়েছে। এই সংরক্ষিত পার্কে একটি ম্যানগ্রোভ বনও আছে। এছাড়া রয়েছে পাথুরে পাহাড়, বালুময় টিলা এবং সমুদ্রের পাড় ধরে থাকা কাদাময় ভূমি। সমুদ্রের পার ঘেঁষে বেশ কিছু গুল্ম দেখা যাচ্ছে। লোহিত সাগরের এই অংশে 220 প্রজাতির প্রবালের সাথে প্রায় 1000 প্রজাতির মাছ, 40 প্রজাতির স্টারফিশ
150 প্রজাতির ক্রাস্টেশিয়ান, যা লবস্টার, শ্রিম্প, ক্র্যাব এই জাতীয় স্পিসিস। এর পাশাপাশি 25 প্রজাতির সি অর্চিন, যা সামুদ্রিক অর্চিন বাস করে। এই ধরনের একটি জায়গায় এত বেশি সংখ্যায় প্রাণীর উপস্থিতি সত্যি আশ্চর্যজনক। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটা একটি সল্টি লেক। তো এর পাশে এই লবণ সহিষ্ণু বেশ কিছু হাইলোফেটস জন্মিয়েছে যে উদ্ভিদ, এই উদ্ভিদগুলো লবণ সহিষ্ণু বলেই কিন্তু এখানে জন্মিয়েছে। এই লেকটি একটি আশ্চর্যজনক ব্যাপার, কারণ এখানে চারিদিকে কিন্তু মরুভূমি এবং পাহাড়, আশেপাশে কিন্তু বড় পাহাড়ও আছে, কিন্তু সমুদ্র থেকেই কিন্তু এই পানিতে এসছে, এখানে এই লেক সৃষ্টি করেছে, যেটার থেকে কিন্তু এই ধরনের একটি পরিবেশ তৈরি হয়েছে। এইখানে এই লেকের পাড়ের অনেক লবণ জমে রয়েছে, কারণ স্যালাইনিটি এতই বেশি যে এখানে সব জমে জমে শক্ত হয়ে রয়েছে, এবং এই স্যালাইন 7 গুণ সমুদ্রের লবণের চেয়ে বেশি। এই পানিতে যেহেতু লবণের পরিমাণ অনেক বেশি, সে কারণেই কিন্তু এই ধরনের পরিবেশ তৈরি হয়েছে, এবং লবণ অনেক বেশি, তারপরেও লবণ সহিষ্ণু এই উদ্ভিদগুলো এখানে জন্মিয়েছে। পাশাপাশি এখানে কিছু ছোট ছোট প্রাণীও আছে, প্রাণী বলতে ওয়ার্ম এবং কেঁচো জাতীয় জিনিস বা অন্য জিনিস যেগুলা এই লবণ সহিষ্ণু, সেগুলো আবার খেতে পাখি আসে এই জায়গাটাতে। এবং এটা কিন্তু 50,000 স্কোয়ার মিটার জুড়ে এই লেকটি। এখানে যে উদ্ভিদগুলো আছে তা লবণের কারণে একেবারেই খুব হার্ড, শক্ত, এবং এখানে যেগুলো রয়েছে সবুজ, সেইগুলোর পাশাপাশি কিছু এই মরে গেছে, যেগুলো ড্রাই হয়ে গেছে, সেগুলোও কিন্তু একেবারেই ভঙ্গুর, একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে, এত লবণের প্রভাব এখানে। প্রতিটি পাতা ডাল খুবই শক্ত। রাস মোহাম্মদ ন্যাশনাল পার্কে ম্যানগ্রোভ চ্যানেল, এই চ্যানেলটি 500 হেক্টর জুড়ে, এবং দুপাশে ম্যানগ্রোভের গাছ, বিভিন্ন জায়গায় স্ট্যান্ডের মতো নানা ধরনের ম্যানগ্রোভ। পাশাপাশি সল্ট ওয়াটারে ম্যানগ্রোভে
নানা ধরনের মাছ আছে এবং এর পাশাপাশি এখানে অনেক পরিযায়ী পাখি বা মাইগ্রেটরি বার্ড আসে। আমাদের দেশের ম্যানগ্রোভ হচ্ছে সল্ট অ্যান্ড সুইট ওয়াটারে মিক্সড করা সুন্দরবনের ম্যানগ্রোভটা, আর এখানে একদম 100% শুধু সল্ট ওয়াটারের ম্যানগ্রোভ। এই জন্য বাংলাদেশের ম্যানগ্রোভকে বলা হয় ইউনিক ম্যানগ্রোভ ফরেস্ট। যাই হোক, তো এখানে প্রচুর পাখি আসে, মাইগ্রেটরি বার্ড। এই সময় নাই, এখন নেই, কিন্তু মাইগ্রেটরি বার্ড আসে এখানে, যেহেতু মাছ আছে এখানে এবং উদ্ভিদ আছে। যেহেতু এই ধরনের একটি মরুভূমির মধ্যে ম্যানগ্রোভের ফরেস্ট সত্যি আশ্চর্যজনক, কারণ একদিকে পাহাড়, এদিকে মরুভূমি, এদিকে জলাশয় এবং ম্যানগ্রোভের এই গাছ, সবকিছু মিলিয়ে এটা কিন্তু একটা আশ্চর্যজনক অন্য ধরনের পরিবেশ। আর ইজিপ্টের শার্ম আল শেখের থেকে এখানে কিন্তু খুব কাছেই আসা যায়, এখানে খুব বেশি সময় লাগে না, 45 মিনিট থেকে ঘন্টাখানেক লাগে সময়। এখানে এদের যে সংরক্ষণের ব্যাপারটি, কনজারভেশনের ব্যাপারটি, সেটা কিন্তু দেখার মতো, বোঝার মতো। আমরা এই ধরনের কর্মকাণ্ড আমাদের বাংলাদেশে যদি সুষ্ঠুভাবে করি, আমাদের পরিবেশ প্রকৃতিতে নানা জিনিস আছে, সেগুলোকে আমরা যদি সংরক্ষণ করি, তাহলে ট্যুরিজমও যেমন হবে, পাশাপাশি মানুষ তার থেকে নির্মল বাতাস পাবে, পরিবেশ নির্মল হবে। এরা যদি মরুভূমিতে এটা করতে পারে, আমরা আমাদের মতন ফার্টাইল ল্যান্ডে কেন পারবো না? সেটা সত্যি আশ্চর্যজনক লাগে যে আমরা কেন এখনো সজাগ হচ্ছি না এ ব্যাপারে ও সচেতন হচ্ছি না। আমি যেই ক্র্যাকটা কাছে দাঁড়িয়েছি এসে, এটা হলো কয়েক হাজার বছর আগে এই ভূমিকম্পের মাধ্যমে এটা হয়েছে এবং এটা 14 মিটার গভীর এবং 42 মিটার লম্বা আর 2 মিটার চওড়া। এইখানে এই যে পানি যেটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু কানেক্টেড মূল সমুদ্রের সাথে, এবং এই আন্ডারগ্রাউন্ড দিয়ে, এই বালির নিচে দিয়ে এই ক্র্যাকটা চলে গেছে সমুদ্র পর্যন্ত। খুব আশ্চর্যজনক একটি ক্র্যাক, কারণ এখানে কিছু কিছু মাছও কিন্তু পাওয়া যায় এবং বলা হয় যে এখানে অন্ধ শ্রিম্প এখানে জন্মায় অথবা সমুদ্র দিয়ে আসে এখানে। এই ক্র্যাকটার যে পানি, এটা কিন্তু জোয়ার ভাটার সাথে বাড়ে এবং কমে, এবং এটা কিন্তু 42 মিটার পরে গিয়ে কিন্তু এই ক্র্যাকটা শেষ হয়ে গেছে। তারপর কিন্তু এটা হিডেন নিচে দিয়ে চলে গেছে এবং এইখানের কিছু কিছু উদ্ভিদ দেখা যাচ্ছে, তবে মোস্টলি একটু ড্রাই অ্যান্ড ব্ল্যাক, কারণ যেহেতু এখানে বোধহয় সূর্যের আলো যেহেতু পৌঁছাতে পারে না, সেই কারণে। আমি যে জায়গাটি দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে একটি ক্রিকের সামনে এবং এটা 2 কিলোমিটার ব্যাপী একটি ক্রিক, মূল রেড সি থেকে চলে আসছে এদিকে, এবং পানিটা কিন্তু একেবারে নীল, হোয়াইট স্ট্রক আর রিফ হেরো। এই পাখিগুলো ছাড়াও অন্য পাখিও আসে এখানে, যার কারণে এই
জায়গাটিকে কিন্তু সংরক্ষণ হচ্ছে এবং এখানে যে পাখিগুলো আসে তারা যাতে নিরাপদে এখানে বিচরণ করতে পারে তার একটি ব্যবস্থা। সব কিছু মিলিয়ে এই রাশিদ মোহাম্মদের কনজারভেশনের ব্যাপারটা মাথায় রেখে নানা জিনিসকে কিন্তু এখানে সংরক্ষণ করা হয়েছে। ওই পাশে মূল সমুদ্রে জাহাজ চলাচল করছে, এইদিকে ক্রিকে পানি, ওইদিকে ক্র্যাক, তারপর স্নরকল হচ্ছে এক জায়গায়, আবার ম্যানগ্রোভ চ্যানেল, সব কিছু মিলিয়ে এখানে আমি বলবো যে জীববৈচিত্র্যের একটা বিশাল সমৃদ্ধ একটা মরুভূমি পাহাড়ের মাঝে যে এই ধরনের একটি কিছু হতে পারে সেটা কিন্তু সত্যি জানা ছিল না। আর এই ধরনের যখন ব্যবস্থাপনা দেখি তখন মনে হয় বাংলাদেশে আমাদের কাছে এত কিছু আছে জীববৈচিত্র্য, কিন্তু আমাদের সংরক্ষণের দুর্বলতা, সেই সংরক্ষণের দুর্বলতাটাকে আমরা কাটিয়ে উঠতে পারছি না। আমাদের যত বেশি আমরা সচেতন হব, যত বেশি এই সংরক্ষণটাকে বাড়াতে পারবো, সংরক্ষণ ব্যাপারে জোর দিতে পারবো, তখনই কিন্তু আমাদের পরিবেশ প্রকৃতি ভালো থাকবে, আমরা ভালো থাকবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। শুধু দর্শক, মিশরের বিভিন্ন ধর্মীয় ও প্রাকৃতিক স্থান যেভাবে সংরক্ষিত হচ্ছে তা শিক্ষণীয়। এই ধরনের কর্মকাণ্ড থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এর ফলে ধর্মীয় মূল্যবোধ বৃদ্ধি পাবে এবং রক্ষা পাবে আমাদের প্রকৃতি ও পরিবেশ। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী চাই, চাই 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 সুস্থ পরিবেশ চাই। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি।